আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমি জিনাতারা হক, সমাজবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিএ বিএসএস 2019-20 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর রহমতে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমাদের বিষয় হলো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে সামাজিক ও নৃবিজ্ঞানের পার্ট 1 এর প্রথম অধ্যায় থেকে। গত দুটো ক্লাসে আমি সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞানের পার্ট 1 এবং পার্ট 2 এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের লেকচার সেট দিয়েছি এবং আলোচনা করেছি। বুঝতে না পারলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। ওকে, আজ পার্ট 1 এর প্রথম অধ্যায় সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। চলো প্রথমে আমরা জেনে নেই সামাজিক ইতিহাস কাকে বলে। তবে সামাজিক ইতিহাস জানার আগে যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি, সেটা হলো ইতিহাস কি। সহজ ভাষায় আমরা বলতে পারি অতীত ঘটনার ধারাবাহিক বিবরণই হলো ইতিহাস। একটু বুঝিয়ে বলছি, অতীতে যা কিছু ঘটে গেছে তাই ইতিহাস। ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি, মূলত গ্রিক শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে গবেষণা বা সযত্ন অনুসন্ধান। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন। বিভিন্ন ঐতিহাসিক তাত্ত্বিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাস সম্পর্কে তাদের মতামত দিয়েছেন। যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, ইতিহাস হলো মানব সমাজের অতীত কার্যাবলীর বিবরণী। আর্নল্ড টয়নবির মতে সমাজ জীবনই ইতিহাস। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। ঐতিহাসিক হিলের মতে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অতীতের দলিলপত্রাদি পরীক্ষা করে মানব সমাজে রচিত অতীত কাহিনী হলো ইতিহাস। তাহলে শিক্ষার্থীরা, এই যে আমরা ঐতিহাসিক এবং তাত্ত্বিকদের সংজ্ঞাগুলো আলোচনা করলাম, এর থেকে ইতিহাস সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা পাই। সভ্যতার ক্রমোন্নতিতে আদিকাল থেকে কিভাবে মানুষ আধুনিক সভ্যতায় পৌঁছেছে, কিভাবে মানুষের শিক্ষা চেতনার বিকাশের সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন সহ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হয়েছে, তার সফলতা কিংবা বিফলতার ধারাবাহিক বর্ণনাই হচ্ছে ইতিহাস। আচ্ছা, এবার চলো আমরা জেনে নিই সামাজিক ইতিহাস কাকে বলে। সহজ কথায় সামাজিক ইতিহাস বলতে আমরা বুঝে থাকি সমাজের ইতিহাসকে। অন্যভাবে বলা যায়, সামাজিক ইতিহাস হচ্ছে কোনো দেশের আপাময় জনসাধারণের সামাজিক জীবন ও জীবনযাত্রাকে জানবার, বুঝবার ও অনুধাবনের প্রচেষ্টা। এছাড়াও আমরা বলতে পারি সামাজিক ইতিহাস হলো কোনো একটি জাতি বা সম্প্রদায়ের জীবনযাত্রার বর্ণনা, যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের দ্বারা গড়ে ওঠে। এবার চলো আমরা দেখি বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক ইতিহাস সম্পর্কে কি মতামত দিয়েছেন। প্রথমে আমরা বলতে পারি ডক্টর মাহমুদা ইসলাম কি বলেছেন। ডক্টর মাহমুদা ইসলাম বলেছেন, সমাজ ক্রমবিবর্তনের ইতিহাস। মানুষের সমাজের বিভিন্ন সম্পর্কের ধারাবাহিক আলোচনাই হলো সামাজিক ইতিহাস। ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে বলেছেন, সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা, যেমন প্রথা, আচার অনুষ্ঠান, জীবনযাপন প্রণালীর প্রতিষ্ঠান ইত্যাদির সমন্বয়ে গঠিত ইতিহাস। গোল্ডের মতে যে বিজ্ঞান পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করে, তাকে সামাজিক ইতিহাস বলে। তাহলে এই সংজ্ঞাগুলোর আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ইতিহাস মানুষের অতীত জীবনের সামাজিক ক্রিয়াকলাপ, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতি সম্পর্কে আলোচনা করে, তাকে সামাজিক ইতিহাস বলে। এবার চলো আমরা কেন সামাজিক ইতিহাস পড়ব
বা জানব, কিংবা সামাজিক ইতিহাসের প্রয়োজন বা গুরুত্ব কেন সে সম্পর্কে জেনে নিই। সামাজিক ইতিহাস সমাজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আগেই জেনেছি সামাজিক ইতিহাস হচ্ছে অতীত সমাজস্থ মানুষ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলীর বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ। মানুষ তার প্রয়োজনের তাগিদেই এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে। মানুষ সামাজিক জীব। মানুষকে সমাজে বসবাস করতে হলে সমাজের ইতিবৃত্ত সম্পর্কে জ্ঞান লাভ করা একান্ত প্রয়োজন। আর সমাজ সম্পর্কে এই জ্ঞান লাভ করতে হলে তাকে অবশ্যই ভালোভাবে সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাই এ কারণেই সামাজিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাপক। আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে, সাধারণত সামাজিক ইতিহাস অতীত সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। অতীত সমাজ কিভাবে ক্রমবিকাশ লাভ করেছিল এবং সমাজে বিভিন্ন সভ্যতার বিকাশ কিভাবে ঘটেছিল সে সম্পর্কে জানা যায় সামাজিক ইতিহাস থেকে। বস্তুত সমাজ কাঠামোর গঠন ও সমাজ বিবর্তনের ধারা সম্পর্কে জানার জন্যে সামাজিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, পৃথিবীতে অসংখ্য মানুষ, জাতি, গোষ্ঠী, গোত্রের আবির্ভাব হয়েছে। এক এক সময়ে এক এক জাতি বা গোষ্ঠী এই পৃথিবীতে বসবাস করেছে। এসব জাতি বা গোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা সার্বিক জীবনযাত্রা ছিল ভিন্ন ভিন্ন ধরনের। তাই এইসব বিভিন্ন অতীত জীবনযাত্রা সম্পর্কে জানতে হলে সামাজিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আবশ্যক। তৃতীয়ত, মূলত সামাজিক ইতিহাসের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বের ফলে কিভাবে একটি সমাজ কাঠামো পরিবর্তিত হচ্ছে। স্বাভাবিকভাবে কোনো সমাজের বর্তমান কাঠামো সম্পর্কে জানতে হলে তার অতীত ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাই সমাজে অতীত কাঠামো জানার জন্য সামাজিক ইতিহাসের উপর নির্ভর করতে হয়। তারপরে যেটা হচ্ছে পয়েন্ট, সেটা মানব সমাজ হচ্ছে গতিশীল সমাজ। আজকের এই সভ্য সমাজ দীর্ঘদিনের সামাজিক গতিশীলতারই ফল। সমাজের এই গতিশীলতার কারণে আজ আমরা সভ্য ও সুন্দরভাবে জীবনযাপন করছি। বস্তুত সামাজিক ইতিহাসের মাধ্যমে যে কোনো সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানা সম্ভব। আরেকটা পয়েন্ট হচ্ছে, সময়ের বিবর্তনে এই পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সভ্যতার আবিষ্কার হয়েছে। যেমন আমরা সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা এদের কথা বলতে পারি। মানব সমাজে এসব প্রাচীন সভ্যতার মাধ্যমে তৎকালীন জীবনযাত্রা, ভাষা, আচার আচরণ, সাহিত্য, দর্শন প্রভৃতি জানা যায়। আর এইসব প্রাচীন সভ্যতা নিয়ে সামাজিক ইতিহাস বিস্তারিত আলোচনা করে। তাই প্রাচীন সভ্যতা জানতে হলে আমাদেরকে সামাজিক ইতিহাস সম্পর্কে পাঠ করতে হবে। তারপরে হচ্ছে, এই জগৎ সংসারে মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ একটু সুষ্ঠু ও সুন্দর তথা আরামায়েশে বসবাস করতে চায়। সাধারণত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনধারার সুস্থ প্রবাহের উপর মানুষের সুন্দর ও সুষ্ঠুভাবে জীবনযাপন নির্ভরশীল। অর্থাৎ তাকে বর্তমানে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য অতীত সমাজের অর্থনৈতিক উৎপাদন ও উৎপাদন কৌশল সম্পর্কে জানা প্রয়োজন। আর এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সামাজিক ইতিহাস পাঠ করতে হবে। মানব সভ্যতা সৃষ্টির আদি থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এসব নিদর্শন তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রদান করে। আর এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে সামাজিক ইতিহাসের মধ্যে। বস্তুত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানার ক্ষেত্রে সামাজিক ইতিহাস পাঠের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সামাজিক ইতিহাসের অন্যতম আলোচ্য বিষয় হল অতীতের আলোকে বর্তমানকে পরিচালনা করা এবং ভবিষ্যৎ সম্পর্কে সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ করা। বস্তুত
কোনো একটি জাতিকে বা কোনো রাষ্ট্রকে ভবিষ্যতে অধিকতর উন্নতি এবং সঠিক পথে পরিচালিত করতে হলে অতীত সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা আবশ্যক। আর এদিক দিয়ে বিচার করলে সামাজিক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বিবর্তনের সার্বিক দিক সম্পর্কে জানতে হলে সামাজিক ইতিহাস পাঠ করতে হবে। বর্তমান মানব সমাজকে বেশ গতিশীল করার ক্ষেত্রে অতীত সমাজের বিবর্তনের সার্বিক দিক সম্পর্কে জানা প্রয়োজন। আর এক্ষেত্রে সামাজিক ইতিহাস পাঠ প্রয়োজন। অতীত বিবর্তন ধারার সাথে সঙ্গতি রেখে ভবিষ্যৎ কর্মধারা নির্ধারণ করতে হয়। সামাজিক সমস্যার কারণ উদ্ঘাটন করতে এবং সমাধান করার জন্য সামাজিক ইতিহাস পাঠ করতে হবে। এই পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে কোনো না কোনো সামাজিক সমস্যা নেই। মূলত প্রতিটি সমাজে ক্ষুদ্র, বৃহৎ তথা বিচিত্র ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এবং এইসব সমস্যা সমাধানের জন্য সামাজিক ইতিহাসের পর্যালোচনা করা প্রয়োজন। এখন দেখো মেয়েরা, আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলতে পারি? মানব সমাজের জন্মলগ্ন থেকে বর্তমান কাল পর্যন্ত সকল সামাজিক ঘটনা সম্পর্কে জানা যায় সামাজিক ইতিহাস পাঠের মাধ্যমে। তাছাড়া কোনো সমাজের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অতীত সামাজিক ইতিহাস জানা প্রয়োজন। শিক্ষার্থীরা, এই যে আমরা সামাজিক ইতিহাসের সংজ্ঞা পড়লাম, সামাজিক ইতিহাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা আলোচনা করলাম, এটা থেকে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো যে সামাজিক ইতিহাসের পরিধি অনেক ব্যাপক। সামাজিক ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে জানতে পারি। এটি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। এটি পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবোধের ধারা নিয়ে আলোচনা করে। আর এটাই সামাজিক ইতিহাসের স্বরূপ বা প্রকৃতি। সামাজিক ইতিহাসের পরিধি সমাজের মতোই বিস্তৃত। সামাজিক ইতিহাস সমাজের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যায় পর্যন্ত বিভিন্ন দেশের বা সমাজের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে থাকে, যার মাধ্যমে একটা নির্দিষ্ট সীমানাকে অতিক্রম করে সারা বিশ্বের একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সামাজিক ইতিহাসের পরিধি বুঝিয়ে বলছি। প্রথমত, সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ ও তার চারপাশের পারিপার্শ্বিক অবস্থা। আদর্শ মানুষ কিভাবে আধুনিকতায় পৌঁছেছে, আদিম স্তরে তার শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল, কিভাবে প্রকৃতিকে বশে এনেছে, কিভাবে খাদ্য আহরণ করে জীবন বাঁচিয়ে রেখেছিল, প্রাকৃতিক বিপর্যয়ে তার অবস্থান কেমন ছিল, পৃথিবীর বিভিন্ন অঞ্চল কেমন ছিল, প্রকৃতির মানুষ তাদের ব্যবহার্য দ্রব্যাদি ও দৈহিক বৈশিষ্ট্য কেমন ছিল, মানুষের সমাজবদ্ধ হওয়ার প্রবণতা ইত্যাদি বিভিন্ন জটিল বিষয় সামাজিক ইতিহাস বিভিন্ন বিজ্ঞানের সাহায্যে সঠিক ও সুস্পষ্টভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে। দ্বিতীয়ত, সামাজিক ইতিহাসে পাঠ্য বিষয় হচ্ছে সমাজ ও এর বিবর্তন। প্রাচীনকালের সমাজ আজকের মতো বিন্যস্ত ছিল না। পৃথিবীর সূচনা লগ্নে সমাজ বলতে ছিল দলবদ্ধ বাস। আস্তে আস্তে সমাজ গঠিত হলো। সমাজের উৎপাদন প্রণালীর পরিবর্তনে সমাজের রূপ বদলে গেছে। তৃতীয়ত, সামাজিক ইতিহাসে অন্যতম পাঠ্য বিষয় হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। স্তরবিন্যাস সমাজের উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণীর দ্বন্দ্ব, সংঘাত, সহযোগিতা, সহানুভূতি ইত্যাদি বিষয় ধারাবাহিকভাবে সামাজিক ইতিহাসে আলোচিত হয়। বিভিন্ন স্তরে বা সময়ের ধারাবাহিকতা সমাজের উচ্চ শ্রেণী কর্তৃক নিম্ন শ্রেণীর শোষণ এবং নিম্ন শ্রেণীর চেতনা ও অবশেষে বিদ্রোহ ইত্যাদি সঠিক পটভূমি ও ফলাফল সামাজিক ইতিহাস আলোচনা করে। চতুর্থত, সামাজিক ইতিহাসে প্রধান পাঠ হচ্ছে বিভিন্ন সভ্যতা। সমাজে কোন পর্যায়ে সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং সভ্যতাগুলোর বৈশিষ্ট্য কী ছিল, সামাজিক ইতিহাস সেগুলো বর্ণনা করার চেষ্টা করে। পঞ্চমত, বিভিন্ন দেশে সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিনির্ভর সমাজ ও শিল্পনির্ভর সমাজ নিয়েও সামাজিক ইতিহাসের আলোচনা করে থাকে। কিভাবে ও কোন প্রেক্ষিতে দাসপ্রথার পতনে সামন্ত সমাজের উদ্ভব হলো, ধনতন্ত্রের উদ্ভব হলো এবং শিল্প সমাজের বিকাশ হলো এবং এইসব সমাজের সংস্কৃতি সামাজিক ইতিহাসে আলোচনা করা হয়। তাহলে শিক্ষার্থীরা,
উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা সহজে বলতে পারি সামাজিক ইতিহাসের পরিধি সমাজের মতোই অনেক বিস্তৃত। এবার আসো আমরা আলোচনা করি সামাজিক ইতিহাসের উৎস বা উপাদানসমূহ। যে কোনো সমাজের ইতিহাস জানতে হলে সে সমাজের আদিম অবস্থা থেকে বর্তমান অবস্থার উত্তরণের ধারা জানতে হবে। সেজন্য প্রয়োজন মানব সংস্কৃতির ক্রমবিবর্তনের ইতিহাসের তথ্য নির্ণয় করা। মানব সংস্কৃতি এই তথ্যই হচ্ছে ইতিহাসের উৎস। ইতিহাসবিদগণ এসব উৎস থেকেই অতীত সমাজ জীবনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করেন। মানব জীবন প্রবাহের অতীতে দৃষ্টি দিলেই আমরা ইতিহাসের বহু উৎসের সন্ধান পেয়ে থাকি। সামাজিক ইতিহাসের এই উৎসগুলোকে আমরা তিনটি উপাদানে ভাগ করতে পারি। এক হচ্ছে লিখিত উপাদান, দুই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর তিন হচ্ছে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। চলো প্রথমে আমরা দেখি লিখিত উপাদানের উপাদানসমূহ কি কি। এক, লিখিত উপাদানসমূহ হচ্ছে দেশীয় সাহিত্য, পুরাণ, মহাকাব্য, রাজবৃত্তান্ত, মনীষীদের জীবন বৃত্তান্ত, এগুলো। এখন দেখি দেশীয় সাহিত্য কি বুঝে। পৃথিবীর সকল সমাজে সর্বকালে সাহিত্য রচনা করা হয়েছে। দেশীয় সাহিত্য নিজস্ব দেশ ও সমাজের ইতিহাসকে তুলে ধরতে সক্ষম। সাহিত্য প্রসঙ্গে বলা যায় সাহিত্য সমাজের দর্পণ। পুরাণ, প্রাচীনকালে হিন্দু ধর্মের বহু সংখ্যক পুরাণ রচনা করা হয়েছে। এসব পুরাণে অতীত সমাজের ঘটনাবলী লিপিবদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মপুরাণ প্রভৃতি পুরাণের কথা বলা যায়। মহাকাব্য, প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত লিখিত মহাকাব্য থেকে সামাজিক ইতিহাসের বহু মূল্যবান উপাদান সংগ্রহ করা যায়। ভারতবর্ষের প্রাচীন সামাজিক ইতিহাস জানার জন্য মহাভারত ও রামায়ণ কাব্যগ্রন্থ দুটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। রাজবৃত্তান্ত, রাজাদের জীবন কাহিনী, সংগ্রাম, রাজত্বকাল, শাসন ব্যবস্থা নিয়ে রাজবৃত্তান্ত রচিত হয়। এইসব রাজবৃত্তান্ত থেকে সামাজিক ইতিহাসের বহু উপাদান সংগ্রহ করা যায়। বাংলাদেশ ও ভারতবর্ষের বিভিন্ন রাজার সময়ে লেখা রাজবৃত্তান্তসমূহ এক একটি সমাজের ইতিহাসকে তুলে ধরেছে। মনীষীদের জীবন বৃত্তান্ত, যুগে যুগে মনীষীগণ নিজেদের জীবন কাহিনী রচনা করে গেছেন। ভারতবর্ষের সামাজিক ইতিহাস রচনায় বাণভট্টের হর্ষচরিত, বাগপাতি রাজের গৌরবহ, বাবরের বাবরনামা প্রভৃতি গ্রন্থ থেকে সামাজিক ইতিহাসকে সমৃদ্ধ করা যায়। এখন আসো 2 নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। সামাজিক ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের মধ্যে প্রতীকী লিপি 1, 2 মুদ্রা ও মুদ্রালিপি, 3 সৌধ ও স্মৃতিস্তম্ভ উল্লেখযোগ্য। প্রতীকী লিপি হচ্ছে কোনো সমাজের সামাজিক ইতিহাস রচনায় প্রতীকী লিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতীকী লিপির সাহায্যে মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্যের বহু বিবরণের সত্যতা মিলিয়ে নেওয়া যায়। ভারতবর্ষ ও বাংলাদেশের প্রস্তরখণ্ড ও শিলায় লিখিত বহু প্রতীকী লিপির সন্ধান পাওয়া গেছে। মুদ্রা ও মুদ্রালিপি, রাজারা নিজ নিজ রাজত্বকালে ভিন্ন ভিন্ন মুদ্রা ব্যবহার করতেন। এসব মুদ্রা ও মুদ্রালিপি থেকে সমাজের উন্নতি, অবনতি, সমৃদ্ধি ইত্যাদি বিষয়ে জানা যায়। ভারতবর্ষে শক, ব্যাক্ট্রিয়, কিষাণদের সামাজিক ইতিহাস জানতে এসব মুদ্রা ও মুদ্রালিপি সহায়তা করে। সৌধ ও স্মৃতিস্তম্ভ, সামাজিক ইতিহাস জানার জন্য সৌধ ও স্মৃতিস্তম্ভ বিশেষভাবে সহায়তা করে। পৃথিবীর সর্বত্র বহু প্রাচীন সৌধ ও স্মৃতিস্তম্ভ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রাসাদ, মূর্তি, স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, মন্দির, সৌধ প্রভৃতি থেকে এক একটি সমাজের সংস্কৃতি, রুচি, সমৃদ্ধি, শাসক গোষ্ঠী প্রভৃতি বিষয়ে জানা যায়। 3 নম্বরটা হচ্ছে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। কোনো সমাজের সামাজিক ইতিহাস জানার জন্য কোনো দেশ বা সমাজে আগত পর্যটক, বণিক, ঐতিহাসিকদের বিবরণ অনেকাংশে সহায়ক হয়। এসব বিবরণীতে সে যুগের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রচ্ছদপট অঙ্কিত আছে। যেমন পরিব্রাজক ফা হিয়েন, হিউয়েন সাং, মেগাস্থিনিস,
মার্কো পোলোর ভ্রমণ কাহিনী থেকে, ভ্রমণ বিবরণী থেকে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। ভারতবর্ষ ও বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সাহায্য নেওয়া হয়ে থাকে। সুতরাং শিক্ষার্থীরা, আমরা মানব সমাজের ইতিহাসের ধারা থেকে পুরোপুরি বিচ্ছিন্নভাবে আলোচনা করা যাবে না, বুঝতে পারছি। সামাজিক ইতিহাস প্রকৃতপক্ষে ইতিহাসের ধারা থেকেই উৎপত্তি লাভ করে। শাসক শাসনকার্য পরিচালনা করতে গিয়ে ভিন্ন ভিন্ন সামাজিক পরিস্থিতির উদ্ভব ঘটায়। সামাজিক জীবনের সাধারণ মানুষের ইতিহাস রচনায় সামাজিক ইতিহাস মুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা, এবার আসা যাক সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক বা সামাজিক ইতিহাসের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক ইতিহাস। আর সামাজিক ইতিহাসের মাধ্যমেই মানুষের অতীত সমাজের জীবন প্রণালী সম্পর্কে জানা যায়। সামাজিক ইতিহাসের সাথে অন্যান্য বিজ্ঞানের আলোচনা, আর প্রথমেই আমরা সমাজবিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক জানব। যেমন প্রথম পয়েন্টে আমি বলতে পারি আলোচ্য বিষয় নিয়ে, সামাজিক ইতিহাস সমাজের ক্রমবিকাশ ও বিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমাজবিজ্ঞান মানব সমাজের সামাজিক কাঠামো, সংগঠন, প্রতিষ্ঠান, প্রথা, আচার অনুষ্ঠান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সামাজিক ইতিহাস ও সমাজবিজ্ঞান উভয়ই সমাজ ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, অর্থাৎ উভয়েরই আলোচনার বিষয় এক। 2 নম্বর হচ্ছে উপজীব্য বিষয়। সমাজবিজ্ঞান ও সামাজিক ইতিহাস উভয়েরই উপজীব্য বিষয় হচ্ছে মানুষ ও তার সমাজ। কেউ যদি বর্তমান সমাজ কাঠামো সম্পর্কে জানতে চায়, তাহলে তাকে অবশ্যই অতীত সমাজ সম্পর্কে জানতে হবে। 3 নম্বর হচ্ছে নির্ভরশীলতা। কোনো সমাজবিজ্ঞানী যদি কোনো ঘটনার বা কোনো শাসনামলের সমাজ কাঠামো সম্পর্কে জানতে চায়, তাহলে অবশ্যই তাকে সামাজিক ইতিহাসের সাহায্য নিতে হবে। আবার সামাজিক ইতিহাস যদি বর্তমান সমাজ কাঠামোর তুলনামূলক আলোচনা করতে চায়, তাহলে তাকে অবশ্যই সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সুতরাং সমাজবিজ্ঞান ও সামাজিক ইতিহাস একে অপরের উপর নির্ভরশীল। 4 নম্বর হচ্ছে সমাজতাত্ত্বিক পদ্ধতি অনুসরণে। সামাজিক ইতিহাস সমাজ ও তার গঠন বিন্যাস, সামাজিক আচার আচরণ, সামাজিক সম্পর্ক প্রভৃতি সমাজতাত্ত্বিক বিষয় সম্পর্কে পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। অন্যদিকে সমাজবিজ্ঞানে যে কোনো বিষয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমাজতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। অতএব দেখা যায় যে সমাজতাত্ত্বিক বিষয়সমূহের ইতিহাসভিত্তিক আলোচনা সমাজ চিন্তার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে। এবার আসো আমরা দেখি সামাজিক ইতিহাসের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক কেমন। ভৌগোলিক অবস্থান। সামাজিক ইতিহাস বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের সামাজিক ক্রিয়াকলাপের বিবরণকে বোঝায়। নৃবিজ্ঞানের ক্ষেত্রেও একইভাবে নির্দিষ্ট স্থানে বসবাসকারী নৃতাত্ত্বিক গোষ্ঠী নিয়ে আলোচনা করা হয়। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে মানুষের জীবন প্রণালী গড়ে ওঠে। তাই সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান উভয়ই ভৌগোলিক অবস্থানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রাচীন সভ্যতার অনুসন্ধানে। নৃবিজ্ঞান প্রাচীন সভ্যতাকে অনুসরণ করে। প্রাচীনকালে কোন সময়ে কোন সভ্যতার উন্মেষ ও পতন ঘটেছিল তা নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে। মানব সমাজের আদিমতম পর্যায় থেকে নৃবিজ্ঞান তথ্য সংগ্রহ করে। অন্যদিকে সামাজিক ইতিহাসও মানব সমাজের প্রাচীন সভ্যতাকে অনুসরণ করে। প্রাচীন সভ্যতাসমূহের অনুসন্ধানের ক্ষেত্রে নৃতাত্ত্বিক ধারণার মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। আলোচনার পরিধি। নৃবিজ্ঞান মানব সমাজের উৎপত্তি, জাতিগত বিভাজন, জীবনধারা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আলোচনা করে। অন্যদিকে সামাজিক ইতিহাসে সমাজ জীবনে আলোচনায় বেশি প্রাধান্য পায়। সমাজের বিবর্তন। সমাজ বিবর্তনের মধ্য দিয়ে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে অতিক্রম করে। নৃতাত্ত্বিক বিশ্লেষণে মানব সমাজের বিবর্তনের পথ আবিষ্কার করা হয়। বর্তমান সমাজকে জানতে হলে অতীতকে জানতে হবে। বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীত থেকে ভবিষ্যতের পথ নির্দেশনা সর্বত্র নৃবিজ্ঞান অবস্থান করে। সামাজিক ইতিহাসকে নৃবিজ্ঞান প্রভাবে সমৃদ্ধ করে তোলে। এবার আসো আমরা দেখি ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের কী ধরনের সম্পর্ক রয়েছে। পারস্পরিক নির্ভরশীলতা। সামাজিক ইতিহাস ও ইতিহাস পরস্পরের উপর নির্ভরশীল। ইতিহাস যেখানে রাজার শাসন নিয়ে আলোচনা করে, সামাজিক ইতিহাসও সেখানে ওই রাজা প্রজাদের জীবন কাহিনী নিয়েই আলোচনা করে। এক্ষেত্রে দেখা যায় যে ইতিহাস ও সামাজিক ইতিহাস একে অপরের উপর নির্ভরশীল। সামাজিক ইতিহাস ও ইতিহাসের একটি শাখা।
সামাজিক ইতিহাসের পরিধি ইতিহাসের আলোচনা থেকে ব্যাপক হলেও এটি ইতিহাসেরই একটি শাখা। ইতিহাসের ধারণা বাদ দিলে সামাজিক ইতিহাসের কোনো অস্তিত্বই থাকে না। পরিবর্তনশীলতা। ইতিহাস ও সামাজিক ইতিহাসের ঘটনাবলী পরিবর্তনশীল। এক রাজার স্থলে অন্য রাজা বা শাসক গোষ্ঠীর আবির্ভাব হলে ইতিহাসের ধারা দ্রুত পরিবর্তিত হয়ে নতুন রূপ গ্রহণ করে। অন্যদিকে সামাজিক ইতিহাসের ধারা ধীরে ধীরে হলেও পরিবর্তনশীল, কারণ কোনো রাজা বা শাসকের দ্রুত পরিবর্তন ঘটলেও মানুষের সামাজিক আচার আচরণ বিশ্বাস রীতিতে পরিবর্তন আসতে সময় লাগে। ভবিষ্যতের আলোচনা। ইতিহাস অতীত ঘটনাবলী সম্বন্ধে আলোচনা করে। অতীতকে নিয়েই ইতিহাসকে বেশি গবেষণা করতে দেখা যায়। সামাজিক ইতিহাসও অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, অতীতের আলোকে ভবিষ্যৎ সম্পর্কে সামাজিক সম্পর্কের আলোচনা করে। সুতরাং শিক্ষার্থীরা, আমরা উপরের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সামাজিক ইতিহাস মূলত ইতিহাসের একটি ধারা হলেও কথা নিঃসন্দেহে বলা যায় যে ইতিহাস ব্যতীত অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাসের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বেশ তাৎপর্যপূর্ণ। সুতরাং শিক্ষার্থীরা, আজকে আমাদের এই যে আমরা প্রথম অধ্যায় পাঠ করলাম, এখান থেকে সামাজিক ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে, সামাজিক ইতিহাসের সম্পর্ক অন্যান্য বিজ্ঞানের সাথে, সামাজিক ইতিহাসের উৎসসমূহ, এগুলি সব বিষয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যদি সেগুলো না বুঝো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আগামী ক্লাসে আমরা পার্ট 1-এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।